নমস্কার, প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে যেরকম বলেছিলাম যে 12 তারিখ অনুষ্ঠান করব, গতদিনের অনুষ্ঠানেই আপনাদের সম্ভবত একটা হিন্ট দিয়েছিলাম যে যেদিন বুধ ডাইরেক্ট হবে সেই দিন অনুষ্ঠান করব। কিছু জিনিস বলার ছিল, গতদিন একটা প্রাইমা ফেসি আলোচনা করেছি, কিন্তু ডিটেলড আলোচনা তো করিনি, খুব ওপরে ওপরে বলেছি এবং যতটা আর কি একটা সাময়িক যে মানুষের এক ধরনের অ্যাপ্রিহেনশন তৈরি হয় সেটাকে কিছুটা আর কি কাটানোর একটা চেষ্টা করেছি আমার ক্ষমতা অনুসারে। বহু মানুষ ফোন করেছেন, বহু মানুষ পজিটিভ নেগেটিভ দু ধরনের কথাই বলেছেন। তো যাই হোক, আজকে আমি যে আলোচনাটা করব সেটা মুখ্যত বর্তমান সময় থেকে অলমোস্ট অক্টোবরের প্রায় এন্ড পর্যন্ত একটা ইনসিডেন্টের উপরে আলোচনা করব। অনেকগুলো ফেজে আলোচনা হবে, আজকেই এমন নয় যে সব হবে, কারণ আপনারা প্রায় প্রত্যেকেই জানেন যে এই বছরটা একটা অদ্ভুত বছর, এরকম খুব কম আসে। 2016 সালে এরকম একটা ইয়ার ছিল যখন অনেকগুলো প্ল্যানেট একসাথে বকরি হচ্ছে, মার্গি হচ্ছে এবং বিভিন্ন পজিশনে যাওয়ার জন্য তার একটা মিক্সড ইম্প্যাক্ট দিচ্ছে। এবং যেহেতু একটা রোগের প্রাদুর্ভাব আছে সারা বিশ্বব্যাপী কম বেশি, তো তার ফলে তার তো একটা আলাদা করে ইম্পর্টেন্স তৈরি হয়েই গেছে তার নিজের মতন করে। যাই হোক, সেটা সবগুলো বিষয়কে নিয়ে একসাথে বলার চেষ্টা করব। তো আপনাদের যেরকম রিকোয়েস্ট আছে সেরকম অনুসারেই একটা প্রপোজাল তৈরি করে বলছি। প্রথম তো বলে রাখি, আমি যখন অনুষ্ঠান রেকর্ড করছি এখন রাত্রি 9টা বাজে। এখন আজকে সকালে করতে পারিনি কাজ, রাতে করছি। তো বুধ আজকে 1:32 ডাইরেক্ট হয়ে গেছে এবং সেটা ছিল 11°21'43" বুধ ডাইরেক্ট হয়েছে মিথুন রাশিতে। তো বুঝতেই পাচ্ছেন রাহু এখন যে ডিগ্রিতে অবস্থান করছে সেটা হচ্ছে 3°50'। এখন রাত্রি 9টার সময় বলছি। তো বুধ এখন ডাইরেক্ট হয়ে আস্তে আস্তে আগামী 5 দিনের মধ্যে একটা ভেলোসিটিও নেবে। বুধ খুব দ্রুত গতি নিয়ে নেয়, মোটামুটি আবার 25 থেকে 1 মাসের মধ্যে প্রায়ও আগের গতিতে ফিরে যায়। কারণ এটাই খুব ন্যাচারাল ব্যাপার, কারণ ওকে আবার রবিকে ক্রস করতে হবে। ক্রস করে গিয়ে আলটিমেটলি ও পুজোর সময়ের কাছাকাছি একটা টাইমে, অক্টোবর মাসের কোনো একটা সময় গিয়ে ও তুলা রাশিতে গিয়ে বকরি হবে, মোর অর লেস। তো তার ফলে ওকে গতি নিতে হবে। এবং দেখেছেন কিছুদিন আগে, 2 মাস 2.5 মাস আগে, যে বুধ যখন তীব্র গতিতে থাকে তখন 2 ডিগ্রির ওপরের ভেলোসিটিতে থাকে। তো বুধ এখন সবে মাত্র ডাইরেক্ট হয়েছে, তো ফলটা দিতে একটু টাইম নেবে। বাট বুধকে ডাইরেক্ট হওয়ার জন্য এত গুরুত্ব এই কারণেই বলছিলাম যে বুধ সম্পূর্ণ কোঅর্ডিনেশনকে ও আটকে রেখে দিয়েছিল। গতদিনই বলেছি যে সমস্ত কোঅর্ডিনেশনকে বুধ এখনো আটকে রেখেছে, আরো কয়েকদিন আর কি এই প্রসেসটা চলবে। তার 3টে মুখ্যত কারণ আছে। 3টে কারণের মধ্যে আলোচনা করেছি যে রাহু যে পথটা দিয়ে নেমে এসছে কিছুদিন আগে, সেই পথটা দিয়েই বুধ গেছে 20°38' পর্যন্ত গেছে, গিয়ে বকরি হয়েছে 18 তারিখ। বকরি হয়ে আস্তে আস্তে সেই রাস্তা দিয়ে আবারও প্রায় 10 ডিগ্রির মতন, 9.5 ডিগ্রির মতনও নিচে নেমেছে। আজকে ডাইরেক্ট হলো, তার মানে একবারও গেছে সেই রাস্তা দিয়ে, আবার ফিরে এসছে বকরি গতিতে, আবারও যাবে। আলটিমেটলি যখনই কোনো প্ল্যানেট বকরি হয় তখন একটা নির্দিষ্ট ডিগ্রি থাকে, পাথ থাকে, সেখান দিয়ে তাকে 3বার যেতে আসতে হয়। তো 3বার যখন আপনি একটা রাস্তা দিয়ে যাবেন আসবেন, তখন সেই রাস্তাটা সমস্ত জায়গা মোটামুটি আপনার চেনা হয়ে যাবে, পরিচিতি পেয়ে যাবেন আপনি। তো প্ল্যানেটও সেরকম হয়। প্ল্যানেট যখন বকরি থাকে, তো বকরি যখন হতে যায়, বকরি অবস্থায়ও যে ডিগ্রি পর্যন্ত যায়, তারপরে আবার একটা সার্টেন ডিগ্রি নেমে আসে, তারপরে আবার ডাইরেক্ট হয়ে সে একই পথ দিয়ে যায়। যদিও এই পথটা দিয়ে যখন বুধ বেরোবে তখন এক্সল্টেড অবস্থায় যাবে, পাওয়ারলেস অবস্থায় যাবে, কিন্তু তবুও ওর রাস্তাটা কিন্তু নুক অ্যান্ড কর্নার ওর জানা থাকবে। তো দ্যাট ইজ ওয়াই বুধ এখানে আগামী 5-6 দিন পর থেকে কিন্তু বেটার ফল দেওয়া শুরু করবে। এখন রাহু এবং বুধের গতি সম্পূর্ণ উল্টো দিকে হয়ে গেছে। তো তার ফলে আগামী
5 থেকে 6 দিন পর থেকে মোটামুটি আমি যদি গ্রসলি বলি, আজকে 12 তারিখ, তাহলে 17 তারিখ রাতের থেকে বা 18 তারিখ গ্রসলি থেকে আপনারা দেখতে পাবেন যে কোঅর্ডিনেশনের জায়গাটা আস্তে আস্তে ইমপ্রুভ করতে শুরু করবে। আমাকে 2-4 জন প্রশ্ন করেছে যে শুক্র তো এর মধ্যে অনেকটা চলে আসবে। শুক্র এখন 16 ডিগ্রিতে রয়েছে, 16 ডিগ্রি 16 মিনিটে রয়েছে, চন্দ্রের নক্ষত্রে বৃষ রাশিতে নিজের ঘরে রয়েছে, এবং নবাংশেও কিন্তু শুক্র এখন বৃষ রাশিতে রয়েছে, কেতু এবং রবিকে সাথে নিয়ে একসাথে। তো সেই হিসাবে শুক্র কি খুব একটা এফেক্টেড হবে? রাহুর সাথে শুক্র যখন একসাথে যাবে, মোটামুটি 5-7 ডিগ্রি ডিফারেন্স, মানে যে 10 ইয়ারটা থাকবে, একটু তো এফেক্ট সবাইকেই রাহু করবে, কিন্তু শুক্র মধ্যে রাহুর অনেক গুণ অলরেডি রয়েছে, কিন্তু সেটা রাহুর মতো অতটা অ্যাট্রোসিটি থাকে না শুক্রের মধ্যে। শুক্র সেই কাজটাই করে, রাহু যেই কাজটা বলপূর্বক করে, শুক্র সেই কাজটা বুদ্ধি দিয়ে, একটু স্নেহ মায়া মমতা এগুলো যুক্ত করে, একটু ইমোশনালি সেই জাতীয় কাজ করার চেষ্টা করে। কিন্তু দুজনের মোডাস অপারেন্ডি অলমোস্ট সেম থাকে, থাকতেই হবে। একজন ডেমন, একজন ডেমনের গুরু, তো দুজনের যদি মোডাস এক না থাকে তো সে ডেমনও বা হলো কীভাবে, তা সে ডেমনের গুরুও বা হলো কীভাবে। কিন্তু এফেক্ট করবে যখন যাবে। আমি যখন যাবে তখন সেই মুহূর্তে কোনো ভিডিওতে বলে দেবো, এখন আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। আমি মূলত আজকে যে জায়গাটা নিয়ে পয়েন্ট আউট করার চেষ্টা করব, যে আমি এতদিন ধরে কেন বলছিলাম যে বুধটা ডাইরেক্ট হওয়া পর্যন্ত, এই বুধের ঘরে অনেকগুলো ম্যাটার আছে। প্রথম তো বুধের এটা নিজের ঘর, নাম্বার 1। বুধের নিজের ঘর হওয়ার জন্য আপনারা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, কন্যা যে রাশি আছে, কন্যা রাশি বুধের কি বলে বইয়ের ভাষায় তুঙ্গ ঘর। অনেক সময় মানে বুধের বেস্ট ঘর হিসাবেও কন্যাকে বলা হয়, কিন্তু মনে রাখবেন বুধের অ্যাক্টিভ ঘর কিন্তু মিথুনের ঘর। মানে বুধের যে গুণ আছে, যে ভ্যারিয়েশন আছে, বুধের মধ্যে যে জুভেনাইল অ্যাটিটিউড আছে, সেগুলো কিন্তু মিথুনের ঘরে অনেক বেশি অ্যাক্টিভেট হয় বুধ। কারণ মিথুনের ঘরের পজিশনটা এমন একটা জায়গায়, এটা দুদিকে জল আছে এবং মিথুনের ঘরটার মধ্যেও একটা জলীয় প্রবৃত্তি আছে। তো তার ফলে বুধ এখানে কি হয়, বুধের যে এক ধরনের ছোট অনেক বাচ্চা থাকে, দেখবেন অনেক বাচ্চা থাকে, খুব খুব জেদি থাকে, খুব তেজি থাকে। যারা একটু শাস্ত্র পড়েছেন তারা দেখবেন আমাদের যে 4 ব্রহ্ম ঋষি আছে, একদম বালক ব্রহ্ম ঋষি, সনক, সনাতন এবং সনত কুমার, যে 4 জন আছে, তারা বাল্য ঋষি, কিন্তু তারা অসম্ভব জেদি এবং ক্রোধী। আপনি হয়তো ভাবতে পারেন ক্রোধ তো তামস গুণের প্রকার, কিন্তু সেই ক্রোধ অন্য ধরনের ক্রোধ, সেই ক্রোধকে ঠিক পুরোপুরি তামস বলা যায় না, যদিও ক্রোধ মাত্রই কিন্তু তামস প্রকৃতি, পুরোপুরি তামস বলা যায় না। আমি অত ডিটেলিংয়ে যাচ্ছি না। আমাদের সম্পূর্ণ যে মহাকাব্য দুটো লেখা আছে সেটা কিন্তু সেই 4 জনের, মানে স্পেশালি রামায়ণ, সেটা কিন্তু এই 4 জনের ইনসিডেন্ট। এবং এই ধরাধামে যে ঘটনা ঘটেছে, যত বড় ঘটনা, মহাভারতেরও প্রচুর ঘটনা তার দ্বারা ইনফ্লিক্টেড আছে, সেগুলো কিন্তু এই 4 জনের জন্যই ঘটেছে। তো তারা ছোট কিন্তু শক্তিশালী। বুধ কিন্তু ছোট প্ল্যানেট, বাট বুধ কিন্তু খুব পাওয়ারফুল প্ল্যানেট। কেন পাওয়ারফুল? কারণ রবির কাছে থাকে। রাজার কাছের লোক অটোমেটিক্যালি পাওয়ারফুল থাকে, এটা প্রথম বোঝার চেষ্টা করব। তো বুধ সবসময়, যখনই মানে বুধের পাওয়ার মানে বুধের একটা নিজস্ব তেজ আছে। কিন্তু বুধ যখন মিথুনের ঘর দিয়ে যায়, বুধ অনেকটা কমফোর্টেবলি যায়। বাচ্চাকে যেরকম লজেন্স দিয়ে বা কিছু দিয়ে কিছুটা ভোলানো যায় না, অনেক জেদি বাচ্চা আছে, তাদেরকে তার পিতামাতা বা তাদের আত্মীয় স্বজন যেভাবে কন্ট্রোল করে, সেরকম ধরনের কন্ট্রোল করা যায় বুধকে এই ঘরে। বাট কন্যা রাশিতে কিন্তু বুধের সেটা কন্ট্রোলড হয় না, অন্তত প্রথম 15 ডিগ্রিতে কিন্তু একেবারেই কন্ট্রোলড হয় না। কারণ রবির ঘরের অ্যাম্বিয়েন্স আছে, 10 ডিগ্রি পর্যন্ত তো রবির নক্ষত্র আছে। তো বুধ কিন্তু ওখানে খুব তেজি থাকে, এবং বুধের মধ্যে এক ধরনের একটা ইউনিটারি প্রিন্সিপাল থাকে। বুধের মধ্যে কিন্তু খুব ভার্সেটাইল প্রিন্সিপাল আছে, অনেক কিছু জানার বা বোঝার। বাচ্চাদের দেখবেন সব ব্যাপারে কৌতূহল আছে, সব কিছু জানার চেষ্টা করে। তো বুধের মধ্যে সেই গুণ আছে, কিন্তু কন্যা রাশিতে সেই গুণটা কিছুটা সাপ্রেস হয়ে যায়, একটা ইউনিটারি একটা প্রিন্সিপালে চলে। সেই জন্য মিথুনের ঘর বুধের অ্যাক্টিভ ঘর। এছাড়া অনেক আরও প্যারামিটার আছে,
এইগুলো বলতে গেলে এই টপিকটাই বলতে হবে, আসল কথায় যাওয়া যাবে না। তো বুধ যেহেতু মিথুনের ঘরে ছিল, তো বুধ খুব পাওয়ারফুল অবস্থায় ছিল, এবং পাওয়ারফুল অবস্থায় যখন বকরি থাকে এবং বকরি অবস্থায় সে যদি তার পাওয়ার আরও গেইনড হয় এবং সে যদি কোনো অসৎ লোকের পাল্লায় পড়ে, তাহলে সে কি করতে পারে, তার পাওয়ারটাকে অ্যাবিউজ করতে পারে সামহাউ, তার ক্ষমতাটাকে। অসৎ লোকের সে তো তার মোটাস তার অসৎ কাজ করাই তার উদ্দেশ্য। এবার বুধ খুব দ্রুত ইনফ্লুয়েন্স হয়ে যায়, কারণ বুধের মধ্যে একটা বালকত্ব প্রকার আছে, বুধ খুব দ্রুত ইনফ্লুয়েন্স হয়। আর রাহু তো এ ব্যাপারে মাস্টার, যে কোনো মানে স্যাটার্নকেও করতে পারে না, কিন্তু স্যাটার্নকে পাওয়ারলেস করে দেয়। একমাত্র বৃহস্পতির সাথেও পারে না, কারণ ওখানে ওর একটা বড় আইডিওলজিক্যাল ডিফারেন্সেস আছে, কিন্তু চেষ্টাও করে, বৃহস্পতির শক্তি ক্ষয় করে, কিন্তু শনির কিন্তু মারাত্মকভাবে শক্তি ক্ষয় করে দেয়। তো রাহু এত পাওয়ারফুল, সেক্ষেত্রে বুধকেও ছেড়ে দেবে না। একটা বাঁচোয়া যে বুধের থেকে ডিফারেন্সটা অনেকটা ছিল, মোটামুটি 6-7 ডিগ্রির ডিফারেন্স ছিল, তাও যা গন্ডগোল করারও করে দিয়েছে এর মধ্যে অলরেডি। কোঅর্ডিনেশনের জায়গাটা তো স্পেশালি গন্ডগোল করেছে। কিন্তু মনে রাখবেন, যেটা হচ্ছে রাহু যে পথটা দিয়ে জাস্ট 3 মাস আগে এসছে, সেই পথটা দিয়ে কিন্তু বুধ এই গত 1 মাস যাবত ওর যে প্রথমে মার্গী গতিতে যাওয়া 20 ডিগ্রি 38 মিনিট পর্যন্ত, তারপরে 9 ডিগ্রি নেমে আসা, আজকে ডাইরেক্ট হলো, এরপরে আস্তে আস্তে গতি নেবে আগামী 5-6 দিনের পর থেকে, এবং একই রাস্তা দিয়ে যাবে, এবং 1 তারিখ রাত্রিবেলা 1 অগস্ট রাত্রিবেলা ও কর্কট রাশিতে চলে যাবে এবং পুরোপুরি কালসর্প ভাঙবে সেই দিন। আমাকে অনেক লোক প্রশ্ন করেছে, রবি চলে গেলে কালসর্প ভাঙবে। রবি চন্দ্রের সাথে গতদিনই বলেছি, কালসর্পের অ্যাজ সাচ লঘু পরাশরী ঘোরা সেই ওপরে কোনো টিকা লেখিনি, আমার কাছে নেই, আমি পুরো বই পড়ে বলছি, লেখা নেই। অন্য কোথাও যদি বলে থাকেন সেটা আমি জানি না, কিন্তু আমি রবিচন্দ্রকে কালসর্পের সাথে কখনো ইনক্লুডেড করা হয় না। কালসর্প টোটালি 5টা গ্রহ এবং 2টো ছায়া গ্রহ দিয়ে বাউন্ডেড, তার সাথে রবিচন্দ্রের অ্যাকচুয়াল কোনো সরাসরি যোগ নেই। যোগ আছে, আমি বলছি না যোগ নেই, কিন্তু সরাসরি যোগ নেই, অর্থাৎ সেটা ব্রেকডাউনও করতে পারে না, সেটা তৈরিও করতে পারে না। ভিতরে থাকলে অবশ্যই কালসর্পের প্রভাব বৃদ্ধি করে, বাইরে থাকলে কালসর্পের কিছুটা প্রভাব হ্রাস করে, কিন্তু কালসর্পটাকে ভাঙতে পারে না। ভাঙতে তখনই পারবে 5টা গ্রহের মধ্যে যে অ্যাক্সিসটা প্রথম ব্রেক করবে। তো বুধ প্রথম ব্রেক করবে, তার ফলে 1 তারিখ 1 অগস্ট এবং 2রা অগস্টের মধ্যেখানে গত 6-7 মাস ধরে যে একটা কালসর্পজনিত সমস্যা হয়ে রয়েছে, একটা ইউনিটারি প্রিন্সিপাল হয়ে রয়েছে, সেটাকে বুধ প্রথম ব্রেক করবে। এবার আমি যে জায়গাটায় বলি যে জুপিটার অলরেডি নিজের মূল ত্রিকোণে ঢুকেছে, 29 ডিগ্রি ক্রস করে গেছে, এই মুহূর্তে জুপিটার রয়েছে 28 ডিগ্রি 28 মিনিটে। জুপিটার কিন্তু তার ফল দেওয়া শুরু করেছে অল্প অল্প করে। আপনারা হয়তো 2-3 মাস আগের যদি আমার কোনো আলোচনা যারা নিয়মিত শোনেন তারা খেয়াল করে দেখবেন, আমি অনেকবার বলেছিলাম যে জুপিটার এবং শনির এই রেক্টোগ্রেড মোশন নিয়ে বেশ কিছু ভিডিও আছে, এখনো হয়তো আপনারা দেখতে পারেন। আমি বারবার বলেছিলাম যে ইকোনমিক যে পার্সপেক্টিভ আছে সেটা কিন্তু একটা খুব সুপারফ্লাওয়াস জায়গা কোনোদিন দিতে দেবে না, কারণ শনি এবং বৃহস্পতির মধ্যে যদি লড়াই হয় তাহলে আলটিমেটলি লড়াইটা শনিই জিতবে, বৃহস্পতি কোনোদিন জিততে পারবে না, কারণ বৃহস্পতির সেই শক্তি নেই শনির সাথে কমব্যাট করার মতো। শনির সাথে কমব্যাট একমাত্র রবি করবে, কিন্তু রবি কোনোদিন কারোর সাথে যুদ্ধ করে না, রাজা কোনোদিন ব্যাটেলে এসে লড়াই করে না, কোনোদিন করে না, তার জন্য তার লোক আছে রাখা, তারা করবে, সে নির্দেশ দেবে বা প্রিন্সিপাল তৈরি করবে। তো স্যাটার্নকে রাখা আছে, সব থেকে বড় লোক, সব থেকে বড় অফিসার হিসাবে রিক্রুটেড আছে, তো সে রবির হয়ে কাজ করবে সমস্ত। তো স্যাটার্নকে হারানো কারোর পক্ষে সম্ভব নয়। রাহু যেহেতু কোনো প্ল্যানেট নয়, রাহু একজন ইন্ট্রুডার, বেসিক্যালি একজন অনুপ্রবেশকারী, সে আমাদের সোলার সিস্টেমের মধ্যে একটা অদৃশ্য অবস্থায় রয়েছে এবং প্রভাব সৃষ্টি করছে। সেই জন্য রাহু যখন চলে আসে তখন সবাইকেই কম বেশি বিব্রত করে, কিন্তু রাহু তো বেসিক্যালি সিস্টেমের অংশ নয়, সিস্টেমের মধ্যে তাকে বাইরে থেকে ইনক্লুড করা হয়েছে। দ্যাট ইজ ওয়াই স্যাটার্নের বলুন, ইভেন রবিরও কিছু ক্ষমতা রাহু নষ্ট করে দেয়। বৃহস্পতি যেহেতু 9th হাউসের কারক, 9ম ভাবের কারক, ধর্ম রক্ষা করা তার প্রধান কাজ। শনির কাজ কিন্তু ধর্ম রক্ষা করা নয়, যদিও শনি হচ্ছে সর্বাধিক
স্পিরিচুয়াল প্ল্যানেট, কিন্তু রক্ষা করার দায়িত্বটা জুপিটারকে দেওয়া হয়েছে এবং সেটা তার মূল ত্রিকোণের ঘর কালপুরুষের। সেই জন্য ব্যাটেলটা বেসিক্যালি দেয় সেটা কিন্তু বৃহস্পতি দেয়, এটা কিন্তু শনি দেয় না কখনো। এবং শনি কিন্তু রাহুর দ্বারা যথেষ্টভাবে ইনফ্লিক্টেড। আমি আপনাদের উদাহরণ দেওয়ার জন্য বলেওছিলাম যে মোটামুটি দেখবেন 2012 সালের, খুব রিসেন্ট বলছি, 2012 সালের প্রায় শেষের দিক থেকে 2013 সালের প্রায় শেষ বা 14 শুরুর দিক পর্যন্ত হবে, যখন শনি এবং রাহু একসাথে তুলা রাশিতে অবস্থান করেছে। তো তারা এখন বাচ্চা আছে, যারা সেই সময় অগণিত শিশু জন্মেছে, যারা এখনো বাচ্চাই আছে। তো আজ থেকে 10 বছর পরে তাদের মোডাস দেখবেন, আপনাদের আশেপাশে অনেকে আছে, দেখবেন স্যাটার্নের কতখানি বল আছে তাদের। কারণ বহু পিতামাতা প্রশ্ন করে, আমার ছেলে বা মেয়ের শনি তুঙ্গ আছে, সুতরাং তার ফল দেবে। কি ফল দেবে সেটা যখন দেবে তখন বুঝতে পারবেন। মানুষ সব থেকে বোঝে কিসে জানেন? তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের দ্বারা। আমি কিছু বলে দিচ্ছি, আমার কথা আপনার হয়তো 5 মিনিট বা 1 ঘন্টা স্টে করবে। আপনি বুঝতে তখন পারবেন যদি আপনার একটুখানি ইনটিউশন পাওয়ার থাকে, আর নাম্বার 2 হচ্ছে আপনি যদি খুব ভালো অবজারভেশন ক্ষমতা আপনার থাকে। এই দুটো থাকলেই আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে। অ্যাস্ট্রোলজার হতে গেলে খুব ভালো অবজারভেশন পাওয়ার দরকার হয়, নচেত এই প্রফেশনের প্রথমেই লেখা আছে সেটা। শাস্ত্রের তো একটা পার্ট, একটা ক্ষুদ্র অংশ, তো তার ফলে এটার প্রথমেই বলা আছে অবজারভেশন পাওয়ার। কারণ কোনো একটা মুহূর্তের, এই মুহূর্তের যে প্ল্যানেট পজিশনটা বলছি, এখন ধরুন চন্দ্র রয়েছে 23 ডিগ্রিতে 27 নম্বর নক্ষত্রে, তো এইটা কিন্তু জীবনের কোনোদিন ফেরত আসবে না। এই মুহূর্তের যে প্ল্যানেট পজিশন, সেইটা এই সৌরজগতের জন্য একবারই ঈশ্বর নির্দিষ্ট করেছে, এটা কোনোদিন আর দুবার হবে না। তো এই মুহূর্তে যে সন্তান জন্মাচ্ছেন, তিনি যে গুণ নিয়ে জন্মাবেন, সেই গুণটাও পৃথিবীর মধ্যে ইউনিক হবে। কোনো এক জাতীয় জিনিসের দুটো জিনিস তৈরি হয় না কখনো। ঈশ্বর এরকম কোনো নির্মাণ করেনি সম্পূর্ণ মহাবিশ্বে, কোথাও নেই। যতদূর পর্যন্ত বিজ্ঞান সার্চ করেছে, যতদূর পর্যন্ত আমাদের হিউম্যান বডি, আমি অনেকবার বলেছি, হিউম্যান বডি যদি দুটো হাফসে ভাগ করে দেন, তো দুদিকে দেখবেন যে অর্গানগুলো দুটো করে রয়েছে, প্রত্যেকের মাপ, তার কার্যকরিতা, তার ওজন, সব কিছু দেখবেন সামান্য হলেও ডিফারেন্স আছে। সামান্য, হয়তো আমরা খালি চোখে বুঝতেই পারবো না, টেকনিক্যাল নই আমরা, কিন্তু যারা টেকনিক্যাল তারা বলে দেবে যে আপনার ডান কিডনিটা বাম কিডনির থেকে হয়তো 500 মিলিগ্রাম কম ওজনের বা বেশি ওজনের, দুটো চোখের মধ্যে পাওয়ারের ডিফারেন্স আছে, দুটো হাতের মধ্যে আয়তন ওজনের ডিফারেন্স আছে এবং দৈর্ঘ্যের ডিফারেন্স আছে, পায়ের মধ্যে তাই আছে, থাকতেই হবে। কোনো দুটো জিনিস একরকম হয় না এই পৃথিবীতে, জীবনে কোনো দিন হয়নি, পৃথিবী নয় মহাবিশ্বে কোথাও বানায়নি ভগবান। ডাইভার্সিটি হচ্ছে প্রকৃতির নিয়ম, এটাই সারা জীবন হয়েছে। এবং ভগবানের কাছে এত সিরিজ অফ ডাইভার্সিটি আছে, উনি এরকম ডাইভার্সিটি মানে আজন্ম কাল ধরে চালিয়ে এসছে, এবং যতদিন উনি মনে করবেন উনি চালিয়ে যাবেন। ওনার কাছে মানে অভাব নেই, সোর্সের অভাব নেই। আপনি হয়তো ভাবতে পারেন এই মুহূর্তে 800 কোটি লোক আছে, আর এরকম 800 কোটি লোকের সেট অফ পিপল তো পৃথিবীতে মানে 8000 কোটি বার এসছে। শুধু মানুষ কেন, আপনি অন্য স্পেসিস ভাবুন, শুধু 6 লক্ষ রকমের মাছ আছে আবিষ্কৃত, প্রচুর জিনিস তো আছে এখনো আবিষ্কারই হয়নি। ভগবানের কাছে কত রকম স্পেসিফিকেশন আছে, শুধু এই পৃথিবী যা মহাবিশ্বের সাপেক্ষে যাকে খুঁজে পাওয়া যাবে না, একটা সর্ষের দানার মতো, তার জন্যই এত স্পেসিফিকেশন ঈশ্বরের কাছে আছে। তাহলে বাকিদের জন্য কি আছে? থিঙ্ক অ্যাবাউট ইট। ডাইভার্সিটি হচ্ছে প্রকৃতির বেসিক নিয়ম, ইউনিটারি নিয়ম নয়, ডাইভার্সিটি হচ্ছে নিয়ম। যাই হোক, তো জুলাই মাসের 17 তারিখের পর থেকে মোটামুটি 18 তারিখ থেকে আপনারা দেখতে পাবেন যে কোঅর্ডিনেশন বাড়তে থাকবে। ইকোনমিক, ট্রেড, কমার্স, সেল পারচেজ, বিভিন্ন সার্ভিস সেক্টরের কাজ আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং আপনারা মোটামুটি এই মাসের এন্ডের দিক থেকে ব্যাপারটা রিয়েলাইজ করতে পারবেন। যারা খুব কিনলি আর কি কোনো জিনিসকে অবজার্ভ করেন, তারা তো এমনি বুঝতে পারবেন, বাকিরা একটু দেরিতে হলেও বুঝতে পারবেন। তবে বৃহৎ কোনো এক্সপেকটেশন রাখবেন না, আমি কিন্তু কোট করে দিচ্ছি কথাটা, বৃহৎ এক্সপেকটেশন রাখবেন না। পরবর্তী 4.5 মাস অবশ্যই যেটা এপ্রিল, মে, জুন এবং জুলাইয়ের হাফ পর্যন্ত যেরকম একটা
এই মহামারীজনিত কারণে যেরকম একটা সারা পৃথিবীব্যাপী, ভারতের তো হয়েছে, সারা পৃথিবীর, আমাদের দেশ তো অনেক ভালো পজিশনে রয়েছে, সারা পৃথিবীর অনেক দেশের অবস্থা আমাদের থেকে অনেক খারাপ আছে ইকোনমিক্যালি। যারা খবর রাখেন তারা দেখবেন অনেক খারাপ আছে। তো তারা প্রত্যেকেই সারা পৃথিবীর সমস্ত জায়গায় কিন্তু স্লাইটলি কিন্তু ইমপ্রুভমেন্ট হবে উইথ রেসপেক্ট টু ফ্রম এপ্রিল টু জুলাই মিড, এই 3.5 মাসের সাপেক্ষে, 105 দিনের সাপেক্ষে পরবর্তী 4.5 মাস কিন্তু অবশ্যই ইমপ্রুভমেন্ট দেবে। এবার আমি মানে স্পেসিফিক ক্ষেত্রে বলছি, যাদের বেটার হরোস্কোপ আছে, অর্থাৎ যাদের হরোস্কোপে একটু স্ট্রেংথ আছে, ভালো দশায় আছেন, এবং যাদের নবাংশ বেটার আছে, রেক্কান বেটার আছে, তারা কিন্তু অবশ্যই বেটার ফল পাবেন। আমি ভালো দিকটা আগে বলে নিচ্ছি, তারপরে নেগেটিভ দিকে তো বলার জন্য বহু প্রশ্ন অলরেডি থাকে। হ্যাঁ, প্রপার্টি পারচেস করার জন্য খুব ভালো সময় আছে, সন্তান নেবার জন্য খুব ভালো সময় আছে, যারা প্ল্যানিং করছেন বা এরকম কিছু, তারা কিন্তু মোটামুটি জুলাই মাসের 18-19 তারিখের পর থেকে অলমোস্ট এন্ড অফ অক্টোবর আপনারা কিন্তু নিতে পারেন। ইট উইল বি গুড টাইম। নবাংশ ওয়াইজ আমি শুধু বলিনি যে শনি এখন নবাংশে কুম্ভ রাশিতে অবস্থান করছে, তো সব কিছুকেই স্লো করবে। হয়তো কোনো কাজ করতে যাবেন আপনি, হয়তো জুলাই মাসের শেষে গেলেন যে এখন সময়টা বেটার আছে, কিন্তু দেখবেন বেটার হলেও টাইম নেবে কিন্তু কাজটা করতে। হ্যাঁ, খুব ভালো হরোস্কোপ যাদের না আছে, আমি যে কথাটা সবসময় বলি যে 5-7% লোক আছে যারা সব পরিস্থিতিতেই কম বেশি বেটার ফল দেয়। সব 5-7% লোককেই কিন্তু দেবে না, এটা সেট অফ পিপল চেঞ্জ হবে। এই মুহূর্তে যে পিপল আছে তাদের ক্ষেত্রে বলছি, তারা কিন্তু আলাদা, তাদেরটা আলাদা করে বলছি, তাদের যদি সময়টা কিন্তু ইজিলি বেটার ফল দিয়ে দেবে, খুব ইজিলি আপনারা করতে পারবেন। বাকিদের ক্ষেত্রে কিন্তু একটু টাইম ইনভেস্ট করতে হবে, যে কাজটা হয়তো 2 বারে হয় সেটা 4 বারে হবে, বাট কাজ কিন্তু হবে। ধৈর্য হারাবেন না, খারাপ দশায় থাকলে একটু বেশি টাইম আর একটু নিতে পারে। আমি 2-1টা জায়গা শুধু আপনাদের বলে দিই, জাস্ট মঙ্গল যেহেতু পাওয়ারফুল হয়েছে, আমি গত বলেছিলাম যে 12 তারিখ অ্যাকচুয়ালি কালকে রাত থেকেই গন্ডগোলটা করেছে। তো সেই জায়গাটা কি করবে, মঙ্গলের যেটা বেসিক কাজ সেটা যে কোনো জিনিসের মধ্যে একটা মানে ডিসপ্রপোর্শনেট এক ধরনের লজিক তৈরি করা মঙ্গলের কাজ। মঙ্গল কিন্তু লজিক্যাল, কিন্তু ওর অ্যাম্বিশন লেভেলটা এত বেশি থাকে যে মঙ্গল সেই লজিকটাকে একটু ওভারসেট করে নেয়, তার ফলে অনেক সময় কথার খেলাফ হয়ে যায়, যার ফলে একটু মিসম্যানেজমেন্ট তৈরি হয়। হ্যাঁ, অ্যারোগেন্স, এক ধরনের পাওয়ার, এক ধরনের বলতে পারেন একটা ইগোইজম, ফোর্স, এক ধরনের ফেয়ারলেসনেস, ভয়হীনতা, একটা অবস্টিনেন্স, থ্রাস্ট, জার্মেন্টেশন, পোটেনশিয়াল পাওয়ার, হ্যাঁ, কারেজ, এই সমস্ত জিনিসগুলো মঙ্গলের সাথে যুক্ত। বাট মঙ্গল কিন্তু একা, মঙ্গল এত ফিবল একটা প্ল্যানেট, এত ছোট প্ল্যানেট। এখন যেহেতু মঙ্গল আস্তে আস্তে শক্তি নেবে গতকাল রাত থেকে, সুতরাং এখন ওর পাওয়ার বাড়বে। মঙ্গল অ্যাকচুয়ালি ফিবল প্ল্যানেট, লং টার্মে এফেক্টটা দিতে পারে না, অন্যান্য প্ল্যানেটের সাপোর্ট দরকার হয়। বাট নেগেটিভ জায়গাটা যেহেতু বলছি, সুতরাং শুধু মঙ্গলের জন্য না, অন্যান্য প্ল্যানেটকেও মানে কনসিডার করে নিয়ে বলছি যে উচ্চাভিলাষ এবং একটু ত্যাগ করে চলবেন এই সময়টা, অন্তত নভেম্বর মাস 2/3 পর্যন্ত উচ্চাভিলাষ ত্যাগ করে চলবেন। এবং কোনো লোভের বশবর্তী হয়ে এমন কোনো কাজকর্ম করবেন না, তাহলে কিন্তু স্যাটার্ন খুব ভয়ানক রকম শাস্তি দেবে, যাতে কোনো মানুষের কোনো ক্ষতি হয় বা মানুষকে ভুল পথে চালিত করা, এরকম কোনো যদি সুযোগও আসে, কখনোই করা উচিত নয়। এটাই এথিক্স, আইন, সব কিছু এটা। বাট আমি যেহেতু টেকনিক্যালি অ্যাস্ট্রোলজিক্যাল কথা বলছি, সেহেতু সেটাই বলবো যে এই সময় তো কিছুতেই করবেন না, বা আর অতিরিক্ত পরিশ্রম করতে যাবেন না। মানে কাজ কিন্তু এখন আপনাকে বারবার বললাম যে সময়টা মাঝারি রকমের থেকে একটু কম ভালো আছে। মানে ধরুন আমি যদি 4টে স্টেপ বানাই ABCD, তাহলে এখন C স্টেজে আছে, মানে যেটাকে আপনি বলতে পারেন মোটামুটি 40 থেকে 55%-এর মতো, এরকম একটা এফেক্ট দেবে। যাদের হরোস্কোপ খুব ভালো আছে তাদের ক্ষেত্রে একটু ইন্ডিভিজুয়ালি বেশি দেবে, যাদের খারাপ আছে তাদের ওই 40-এর থেকেও একটু নিচে দেবে। কিন্তু অবশ্যই
বিগত 3.5 মাসে যে ফল দিয়েছে তার থেকে একটু বেটার দেবে, যদি কারুর দশাগত বা সাব দশাগত কোনো বড় রকম নেগেটিভ চেঞ্জ না এসে থাকে। নেগেটিভ 2-3টে কথা আর একটু বলে নিই। অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটি একটু প্রবাবিলিটি তৈরি করবে, পারিবারিক কলহ তৈরি করবে একটুখানি। চেষ্টা করবেন প্রত্যেকে পরিমিত কথা বলার, হ্যাঁ, এবং সেটা বাড়ির লোকের ক্ষেত্রে কিন্তু আমি বারবার বলছি। আর রাস্তায় যেটা করবেন না সেটা হচ্ছে লোকের সাথে অযথা বিবাদে যাবেন না, যেটা বলছে সেটা মেনে নেবেন। এ প্রসঙ্গে মানে ধরুন একটা জিনিস বলে দিই, যে কোনো ধরনের জেদ, ক্রোধ, ভিগিয়ার, মানুষকে অপমান করায় কথা বলার ধরনের ক্ষমতা, হ্যাঁ, মানুষকে অপমান করে কথা কারা বলে জানেন? এটা মনে রাখবেন, এই প্রসঙ্গে বলে দিই, যারা অক্ষম হয় তারা মানুষকে অপমান করে কথা বলে। এটা কিন্তু শাস্ত্রের কথা বলছে। যারা অক্ষম হয়, অক্ষম মানে শারীরিকভাবে নয়, যারা মানসিকভাবে অক্ষম হয় তারা লোককে অপমান করে কথা বলে, তারা লোকের সুযোগের করে, মানে বস্তুত তাকে প্রিভিলেজড করার চেষ্টা করে আর কি। এটা করা উচিত নয়। তো এই সময়টা তো ভুলেও করবেন না, তাহলে কিন্তু গন্ডগোল সৃষ্টি হতে পারে। হ্যাঁ, যে কোনো ধরনের জেদ, ক্রোধ, হ্যাঁ, ভিগিয়ার, মানে একটা ধরনের বলিয়ান হওয়া, সেইভাবেই চলুন, কিন্তু একটু স্লো চলুন, কারণ স্যাটার্ন কিন্তু স্লো চলারই নির্দেশ দিচ্ছে, খুব ফাস্ট চলার নির্দেশ দিচ্ছে না। হ্যাঁ, সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে, পারিবারিক যাদের শরিকি সম্পত্তি আছে তাদের বিবাদ হতে পারে, বিশেষ করে জমি, বাড়ি, অর্থ প্রদানকারী কোনো সম্পত্তি, মনে করো একটা দোকান আছে বা কোনো একটা ফ্যাক্টরি আছে, কোনো গোডাউন আছে, সেটার থেকে কোনো একটা আয় হয়, সেই নিয়ে হয়তো পারিবারিক একটা কলহ তৈরি হওয়ার জায়গা রয়েছে। রাস্তায় কলহ, মারপিট করার প্রবণতা এই সময় একটু বাড়বে। যাদের ছকে মঙ্গলের তথা রাহুর এফেক্ট খুব বেশি আছে, যাদের ছকে, তারা কিন্তু রাস্তাঘাটে কার্যত বিবাদে জড়িয়ে পড়বে এবং মারপিটে জড়িয়ে পড়বে, এবং মুখ দিয়েও লোককে খুব অ্যাবিউজিভ কথা বলে দেবে, হ্যাঁ, অ্যাবিউজিভ কথা বলে দেবে, এটা খেয়াল রাখবেন। যাদের নেশা করার মানসিকতা আছে বা যারা করে থাকেন ইউজুয়ালি, তারা খুব সাবধানে থাকবেন, খুব সাবধানে থাকবেন। এটা কিন্তু আমি বারবার বলছি, শনির দৃষ্টি শুক্রের ঘরে আছে। যারা নেশা করে ইউজুয়ালি করেন, তারা রাস্তাঘাটে কোনো রকম বিতর্কে দয়া করে জড়াবেন না, তাহলে কিন্তু যদি দশা খারাপ থাকে আপনাকে খুব খারাপ জায়গায় নিয়ে যেতে পারে। খারাপ মানে সেটা কিন্তু আইনগত কোনো প্রসিডিংসও আপনার এগেনস্টে কোনো প্রসিকিউশন শুরু হয়ে যেতে পারে। এমন কিছু কাজকর্ম করে ফেললেন যেটা আর কি আইনত দণ্ডনীয় কাজ, সেটা করবেন না। যাই করুন সেটা একটা পেরিফেরিয়াল জায়গার মধ্যেই করার চেষ্টা করবেন। একটু অ্যাট্রোসিটি, এক ধরনের ব্রুটাল অ্যাট্রোসিটি, এক ধরনের যাকে বলা যায় এক ধরনের নির্মমতা একটুখানি দেখা যেতে পারে সমাজে, কোনো কারণে, সবার ক্ষেত্রে না, একটু বৃদ্ধি পেতে পারে এই সময়টা, এই জায়গাটা। হ্যাঁ, কোনো অপরাধ মানে করার কারণে রাজদণ্ড ভোগ হতে পারে, এটা কিন্তু খারাপ দশায় থাকলে অবশ্যই হবে। হ্যাঁ, সুতরাং চেষ্টা করবেন যে যা আমাদের প্রচলিত যে আইন কানুন আছে আমাদের দেশে সেটা একদম সঠিকভাবে মেনে চলা। আর সব থেকে যেটা বড় কথা বলবো, যেহেতু মঙ্গল মেষ রাশিতে ঢুকবে সম্ভবত 14 তারিখ, 14ই অগস্ট, আমি সেই সময় বলেছি মঙ্গলকে নিয়ে একটা অনুষ্ঠান করবে, এবং অনেকগুলো অনুষ্ঠান করব, সেভারেল, একটা নয় অনেকগুলো, একটা নির্দিষ্ট দিন, 2 দিন 3 দিন 4 দিন বাদে বাদে করতে থাকবো অনুষ্ঠান। আপনাদের প্রশ্ন অনুযায়ী মস্তিষ্কের যে ব্যালেন্স, হ্যাঁ, মানে সন্তুলন যেটাকে বলে, সেটা কখনো হারাবেন না কোনো অবস্থাতে। যদি খুব রেগে যান তাহলে সেখান থেকে সরে যাবেন, রাগের বহিঃপ্রকাশ করবেন না, এটা দয়া করে আমি অনুরোধ করছি। তাহলে কিন্তু এখান থেকে খুব খারাপ একটা ধরনের প্রবৃত্তির সৃষ্টি হতে পারে। স্পেশালি যাদের বলছি, যাদের 7.5 চলছে, 7.5 যাদের চলছে, বা যাদের জন্মকালীন 7.5 আছে, 7.5 নিয়ে জন্মেছেন, বর্তমান চলছে বা দ্বিতীয়বার চলছে, যেটাই হোক না কেন, তারা একটু সাবধানে এই সময়টা থাকবেন। খারাপ দশায় থাকলে কিন্তু অবশ্যই থাকবেন। আর একটা কথা আপনাদের বলি, প্রচুর মানুষ ফোন করেন, প্রচুর মানুষ ছক পাঠান। আমি কিন্তু একটা কথা আপনাদের পরিষ্কার বলে দিই, আমি কিন্তু এই আপনাদের কখনো দেখেছেন আমি বলেছি যে আমাকে ছক পাঠান, আমি ছক দেখে দেব? প্রচুর মানুষ এভরিডে, অন্তত
মানে যদি হোয়াটসঅ্যাপ দেখেন তাহলে মানে আমি নিজে দেখি না কার্যত হোয়াটসঅ্যাপ, সেই জন্য দেখে আমার পক্ষে সম্ভব নয় সেখান থেকে শর্ট আউট করা। দরকারি কেউ হোয়াটসঅ্যাপ করলে আমি সঙ্গে সঙ্গে বলি আমাকে ফোন করুন, নাহলে কিন্তু ওটা চলে যাবে পেছনে। এক ধরনের সেকশন অফ পিপল, সবাই নয়, মানুষের একটা মেন্টালিটি আছে সবাইকেই একটা কিছু পাঠিয়ে দিয়ে দেখি কি বলে। তার কিন্তু অ্যাস্ট্রোলজির প্রতি কতটা বিশ্বাস বা কিছু আছে সেটার থেকেও কিউরিসিটি খুব বেশি আছে। বিশেষ করে নিজেকে, আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলেছি যে যে কোনো ম্যাটারে পুরো জেনে তারপরে সেটা সম্পর্কে একটা মত দেওয়াই ভালো, না হলে সেটা কিন্তু আপনাকে বিপথে চালিত করবে। তো চেষ্টা করবেন যারাই পাঠান, আমি দুটো সেকশনকে বলেছি। এক হচ্ছে যদি খুব বয়স্ক মানুষ হন, খুব বয়স্ক, যার পক্ষে ধরুন হাঁটাচলা করা প্রাকৃতিকভাবে তার পক্ষে আর সম্ভব নয়। আর হচ্ছে যদি কোনো কারণে ফিজিক্যালি চ্যালেঞ্জড হন। এরকম দুটো সেকশন বাদে কিন্তু কেউ দয়া করে ফোন করে SMS করে আমাকে বলবেন না আমার এটা দেখে দিন বা আমার এটা করে দিন, বা SMS করে ন্যাগিং করা এক ধরনের কনস্ট্যান্ট, এটা করবেন না। আমি একবার চ্যানেলে বলেছিলাম একটা কথা যেটা শুনতে খুব খারাপ লেগেছিল, অনেকে আমাকে প্রতিবাদও করেছিল। সেটা হচ্ছে যে যারা আর কি বেগার্স হয় না, আমরা যারা বৈষ্ণব হই তারা তো বেগিং করতে হয় আমাদের একটা সময়। যারা বেগার্স হয় তারা কোনোদিন চুজার হতে পারে না। অর্থাৎ আপনি কোথাও, আমরা যখন যাই আর কি, আমাদের যখন নির্দিষ্ট নিয়ম প্রথা বছরে তো কিছু কিছু সময় থাকে, আমরা যখন বেগিং করতে যাই কারোর বাড়িতে, যখন তিনি যখন সেই বাড়ির গৃহপতি বা গৃহপত্নী যখন আমাদের ভিক্ষা দেন, আমরা তখন বলতে পারি না যে আপনি এই সবজিটা দিন বা এই ফলটা দিন বা এই মানের জিনিস দিন। বেগার্স কোনোদিন চুজার্স হয় না। তো আপনি যখন কারোর থেকে বেগিং করছেন তখন দয়া করে তাকে বিরক্ত করবেন না। আমি কিন্তু একদম বসে থাকা মানুষ নই, পরিশ্রম করতে হয়। আমি আমার সাধ্য মতন বহু মানুষকে উত্তর দিই, যাদের পারি না তাদের পারি না, সবাইকে উত্তর দেওয়া বা সন্তুষ্ট করার আমি কোনো দায় নিইনি কারোর থেকে যে আমাকে দিতে হবে। আমি চেষ্টা করি যাদের অ্যাকচুয়াল সেকশন যাদের দেওয়া উচিত, আমার নিজস্ব একটা মানদণ্ড আছে বোঝার মতো, সেই অনুসারে আমি তাদের বলি। সবাইকে আমি এন্টারটেন করি না। তো দয়া করে ওই কথাটা মাথায় রাখবেন। আমি বললাম আমাদের শাস্ত্রে বেগিংকে খুব সম্মান করা হয়েছে, খুব বড় মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু মনে রাখবেন যে বেগার কোনোদিন চুজার হতে পারে না কোনো অবস্থাতে। ভালো থাকবেন প্রত্যেকে। আমি চেষ্টা করছি কিছু রিপিটেড এর উপরে ভিডিও বানানোর। আজকের মতো নমস্কার।